প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আজকে চতুর্থ অধ্যায়ের দ্বিতীয় লেকচার শুরু করব। আমাদের অধ্যায়টি হচ্ছে তড়িৎ প্রবাহের চৌম্বকক্রিয়া ও চুম্বকত্ব। আমরা আজকে অ্যাম্পিয়ারের সূত্র দিয়ে শুরু করব। অ্যাম্পিয়ারের সূত্র আমরা প্রথমেই ধরে নিই যে একটি পরিবাহী তার এর মধ্য দিয়ে আই তড়িৎ প্রবাহিত হচ্ছে। তো আমরা ইতিমধ্যে জেনেছি যে কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে এর আশেপাশে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। তো তাহলে এই পরিবাহীটার মধ্য দিয়ে যখন আই তড়িৎ প্রবাহিত হবে তখন এই পরিবাহী তার থেকে স্মল আর ব্যাসার্ধ নিয়ে আমরা একটি বৃত্ত যদি কল্পনা করি, এই পরিধির উপরে অতি ক্ষুদ্র একটি অংশ যার দৈর্ঘ্য হচ্ছে ডিএল, তাহলে যে কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ হবে ঠিক ওই বিন্দুর স্পর্শক বরাবর। আমরা ধরে নিচ্ছি আর দূরত্বে চৌম্বক ক্ষেত্র হচ্ছে বি এবং চৌম্বক ক্ষেত্রের অভিমুখ হবে ওই বিন্দুর স্পর্শক বরাবর। এখন এই পরিবাহী তার থেকে স্মল আর দূরত্বে চৌম্বক ক্ষেত্রের মান বি এই পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রার সমানুপাতিক, অর্থাৎ যত বেশি তড়িৎ প্রবাহিত হবে চৌম্বক ক্ষেত্রের মান তত বেশি হবে। আরেকটা হচ্ছে দূরত্বের ব্যস্তানুপাতিক, তাহলে চৌম্বক ক্ষেত্র 1/r। এগুলো কিন্তু অ্যাম্পিয়ারের সূত্র না, আসলে অ্যাম্পিয়ারের সূত্রে আসছি আমরা। তাহলে এই যে দুটো কনসেপ্ট, একটা হচ্ছে যে পরিবাহীর যে কোনো অংশের মধ্য দিয়ে বা পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে এর আশেপাশে স্মল আর দূরত্বে চৌম্বক ক্ষেত্রের মানটা হবে তড়িৎ প্রবাহ মাত্রার সমানুপাতিক এবং দূরত্বের ব্যস্তানুপাতিক। এই দুটো সূত্রকে যদি আমরা সমন্বয় করি তাহলে পাবো বি ইজ প্রপোর্শনাল টু I/r। তো আমরা যদি সমানুপাতিক চিহ্ন তুলে দিই একটা ধ্রুবক আসবে, এই ধ্রুবকটা হবে μ0/2π। μ0/2π আমরা সরাসরি লিখে দিলাম ধ্রুবকটা I/r। তাহলে এখানে μ0/2π ইকুয়াল টু একটা ধ্রুবক। আমরা ইতিমধ্যে জেনেছি μ0টা কি, শূন্যস্থানে চৌম্বক প্রবেশ্যতা। তো এখন যদি আমরা এটা আর গুণ করে দিই তাহলে হবে 2πrb ইকুয়াল টু μ0I। তো এইটা আমরা এই সমীকরণটাকে এভাবে লিখতে পারি b ইন্টু 2πr ইকুয়াল টু μ0I। এখানে এখানে দেখো যে 2πrকে আমরা এভাবে লিখতে পারি, 2πr হচ্ছে বৃত্তের পরিধি, অর্থাৎ আমরা পরিধির উপর ছোট্ট একটি অংশের দৈর্ঘ্য ধরে নিচ্ছি ডিএল। তাহলে এই ডিএলকে যদি আমরা সমাকলন করি তাহলে আমরা পরিধি পাবো 2πr। ঠিক আছে, তার মানে ইন্টিগ্রেশন ডিএল সমান হচ্ছে 2πr। এই ধরনের সমাকলনকে যেহেতু আমরা পরিধি সমাকলন করছি, পরিধির ছোট্ট একটি অংশ হচ্ছে ডিএল, তাহলে এটা সারফেসটা ক্লোজ হয়ে আসবে, অর্থাৎ বদ্ধ পথ যেখান থেকে শুরু ঘুরে এসে আবার ওখানে শেষ হবে, এটা বদ্ধ পথ। এইটা বদ্ধ পথ বোঝানোর জন্য একটা গোল চিহ্ন দিতে হয় সমাকলনের পাশ উপরে, এটাকে বলে ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন। তো নর্মালি যদি আমরা ইন্টিগ্রেশন ডিএল করি আমরা জানি তাহলে এল পাওয়া যায়, দৈর্ঘ্য, সম্পূর্ণ তারের দৈর্ঘ্য পাওয়া যাবে এল। কিন্তু এটা যেহেতু ক্লোজ সারফেস সেজন্য সম্পূর্ণ তারের দৈর্ঘ্য এল না পেয়ে আমরা পাচ্ছি পরিধি 2πr। ঠিক আছে, তো তাহলে আমরা একটা কাজ করতে পারি, এটা যদি ডিএল হয় আর এটা চৌম্বক ক্ষেত্র, তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে
বাম পক্ষকে লেখা যায় ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন বি ডট ডিএল। যেহেতু চৌম্বক ক্ষেত্র বি একটা ভেক্টর রাশি, ডিএল ছোট্ট একটি অংশের দৈর্ঘ্য, এটা একটা ভেক্টর রাশি। আর ডান পক্ষ একটু খেয়াল করে দেখো, ডান পক্ষটা কিন্তু স্কেলার রাশি, তড়িৎ প্রবাহ মাত্রা আই, মিউ নট তো একটা ধ্রুবক। তো এখন যেহেতু ডান পক্ষটা স্কেলার রাশি, তাহলে আমাদের বাম পক্ষের গুণটা হবে স্কেলার গুণন বা ডট গুণন, সেজন্য আমরা ডট দিয়ে লিখেছি। তো ইন্টিগ্রেশন বি ডট ডিএল সমান হচ্ছে মিউ নট আই। এই সূত্রটাই হচ্ছে আসলে অ্যাম্পিয়ারের সূত্র। তো আমরা সূত্রের বিবৃতিটা যাব। কোনো বদ্ধ পথ বরাবর বিবৃতি, কোনো বদ্ধ পথ বরাবর কোনো চৌম্বক ক্ষেত্রের রৈখিক যোগজীকরণ পথটি দ্বারা আবদ্ধ ক্ষেত্রফলের মধ্যে প্রবাহিত মোট তড়িৎ প্রবাহ মাত্রার মিউ নট গুণ। এই হচ্ছে আমাদের অ্যাম্পিয়ারের সূত্র। তো আমরা এখন পরের টপিকে যাব, হল ক্রিয়া এবং হল প্রভাব। এটা বেশ গুরুত্বপূর্ণ একটা টপিক, বিয়ার-সাভার সূত্রের মতন, যে এখান থেকে সৃজনশীল প্রশ্ন হওয়ার সম্ভাবনা থাকে, যেহেতু এই টপিকটা থেকে দুটো সূত্র পাবো আমরা, এবং দুটো সূত্র দিয়েই বিভিন্ন রাশির মান বের করার সুযোগ আছে। সেই জন্য প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা, যেহেতু দুটো প্রশ্ন একটা টপিক থেকে করা যাবে, সেই জন্য এই হল ক্রিয়া এবং হল প্রভাব এই টপিকটা এবং গাণিতিক রাশিমালাগুলো আমরা একটু মনোযোগ দিয়ে পড়ব। হল ক্রিয়া এবং হল প্রভাব। তো একটি আয়তাকার ফলক বা পাত আকৃতির পরিবাহী, আমি একটু সহজ করে সংজ্ঞাটা বলি, বইয়ে যে সংজ্ঞাটা আছে সেটাও ভালো, তোমরা ওটাও পড়তে পারো। পাশাপাশি একটু সহজে বোঝার জন্য আমি একটা সংজ্ঞা লিখছি, যে কোনো ফলক বা পাত আকৃতির, ইটের মতো কোনো ফলক বা পাত আকৃতির পরিবাহীর একটু আমরা আগে থেকে শুরু করি। প্রস্থের সাথে লম্ব বরাবর বিরাজমান চৌম্বক ক্ষেত্রের, প্রস্থের সাথে লম্ব বরাবর বিরাজমান চৌম্বক ক্ষেত্রের কোনো ফলক বা পাত আকৃতির পরিবাহীর দৈর্ঘ্য বরাবর
তড়িৎ প্রবাহিত করলে এর প্রস্থ বরাবর দুই প্রান্তের মধ্যে একটি বিভব পার্থক্য সৃষ্টি হয়। তথা ভোল্টেজ উৎপন্ন হয়। আমি আবার বলি, প্রস্থের সাথে লম্ব বরাবর বিরাজমান চৌম্বক ক্ষেত্রের, দেখো আমরা ধরে নেই এটা হচ্ছে একটা ফলক বা পাত আকৃতির পরিবাহী, যার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে এবং পুরুত্ব আছে। তো প্রস্থের সাথে লম্ব বরাবর চৌম্বক ক্ষেত্র, অর্থাৎ আমি দেখতে পাচ্ছি একটা পিন, আমরা প্রস্থের সাথে লম্ব বরাবর হবে চৌম্বক ক্ষেত্র, এভাবে সোজা চৌম্বক ক্ষেত্র থাকবে প্রস্থের লম্ব বরাবর, আর এর দৈর্ঘ্য বরাবর থাকবে তড়িৎ প্রবাহ, এদিকে থাকবে তড়িৎ প্রবাহ। হলে এই যে প্রস্থ আছে, এই প্রস্থ বরাবর দেখা যাবে যে দুই প্রান্তের মধ্যে একটা বিভব পার্থক্য সৃষ্টি হচ্ছে। এই দুই প্রান্তের মধ্যে একটা ভোল্টমিটার ধরলে এই দুই প্রান্তের মধ্যে একটা বিভব পার্থক্য পাওয়া যাচ্ছে, অর্থাৎ চার্জগুলো প্রস্থ বরাবর এক পাশ থেকে আরেক পাশে যাচ্ছে। যেহেতু চার্জগুলো এক পাশ থেকে আরেক পাশে যাচ্ছে, নিশ্চয়ই এই প্রান্তের বিভব বেশি, এই প্রান্তের বিভব কম, সেই জন্যই চার্জটা যাচ্ছে। আসলে চৌম্বক ক্ষেত্রের মধ্যে কোনো চার্জ যখন গতিশীল হয়, প্রস্থের লম্ব বরাবর চৌম্বক ক্ষেত্র আছে, এর মাঝখান দিয়ে দৈর্ঘ্য বরাবর তড়িৎ প্রবাহিত হচ্ছে, মানে চার্জ প্রবাহিত হচ্ছে। এই চার্জটা দেখা যাচ্ছে যে প্রস্থ বরাবর বল প্রয়োগ করছে চৌম্বক ক্ষেত্র, এবং এই বলের কারণে প্রস্থ বরাবর তাড়িত হচ্ছে। তাহলে এই প্রান্তের বিভব দেখা যাচ্ছে বেশি, এই প্রান্তের বিভব কম। নিশ্চয়ই বিভব পার্থক্য থাকলে প্রস্থ বরাবর তড়িৎ প্রবাহিত হচ্ছে বা চার্জ প্রবাহিত হচ্ছে। তো এই ঘটনাটি হচ্ছে হল ক্রিয়া, এবং এই দুই প্রান্তের মধ্যে যে বিভব পার্থক্য ভোল্টমিটার দিয়ে আমরা যে বিভব পার্থক্য পাবো সেটি হচ্ছে হল বিভব পার্থক্য বা হল ভোল্টেজ। তাহলে আমরা দেখি এই ভোল্টেজকে, এই ঘটনাকে হল ক্রিয়া এবং সৃষ্ট ভোল্টেজকে হল ভোল্টেজ বলে। তো আমরা যদি চিত্রে এই বিষয়টা দেখতে চাই, তাহলে দেখো একটু, আমরা ত্রিমাত্রিক একটা চিত্র দেখব। হ্যাঁ, এর প্রস্থের লম্ব বরাবর চৌম্বক ক্ষেত্র, এই পেশ থেকে আমি ইতিমধ্যে দেখিয়েছি এই পর্যন্ত, ভেতর দিয়ে চৌম্বক ক্ষেত্র বি, আর দৈর্ঘ্য বরাবর তড়িৎ প্রবাহ চলবে আই। তাহলে এই প্রস্থ বরাবর দুই প্রান্তের মধ্যে বিভব পার্থক্য পাওয়া যাবে। তো আমরা ধরে নিই যে পরিবাহীর প্রস্থ ডি এবং পরিবাহীর পুরুত্ব থিকনেস স্মল টি, এর মাঝখান দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রা আই এবং চৌম্বক ক্ষেত্র বি। আমরা ধরে নেই এ হচ্ছে পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল।
অর্থাৎ প্রস্থ ইন্টু পুরুত্ব, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এই অংশটার ক্ষেত্রফল, প্রস্থ ইন্টু পুরুত্ব, এটুকুর ক্ষেত্রফল। আর স্মল ডি হচ্ছে পরিবাহীর প্রস্থ, স্মল টি হচ্ছে পরিবাহীর পুরুত্ব। তাহলে ডি এবং টি গুণ করলে এ পাওয়া যাবে। বি হচ্ছে এখানে যে চৌম্বক ক্ষেত্র আছে প্রস্থের লম্বা বরাবর, সেই চৌম্বক ক্ষেত্রের মান। স্মল কিউ হচ্ছে প্রত্যেক আধান বাহকের চার্জ, আধান বাহকের চার্জ। তার মানে এটা আসলে ইলেকট্রনের চার্জ। আধান বাহক আমরা জানি যে ইলেকট্রনই হচ্ছে মূলত আধান বাহক। যদি অন্য কোনো মান দেওয়া না থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমরা কিউটাকে ইলেকট্রনের চার্জ বসাতে পারবো 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। ভি হচ্ছে চার্জের বেগ, অর্থাৎ কোনো পরিবাহীর মধ্য দিয়ে চার্জ চলার সময় যে বেগে চলে সেই বেগটাই হচ্ছে ভি। তাহলে চার্জের বেগ, আমরা চলতরিৎ অধ্যায়ে এই বেগের মানটা পড়ে এসেছি, তাই না? ভি ইকুয়াল টু আই বাই এন এ ই। এন হচ্ছে চার্জের সংখ্যা, মানে প্রতি একক আয়তনে, প্রতি একক আয়তনে চার্জের সংখ্যা। আই হচ্ছে এর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রা। ভি এইচ হচ্ছে হল ভোল্টেজ। ই হচ্ছে এখানে যে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হবে সেই তড়িৎ ক্ষেত্রের তীব্রতা বা প্রাবল্য, হল তড়িৎ ক্ষেত্রের তীব্রতা। আমাদের অনেকগুলো রাশি আছে এখানে। তো এখন আমরা এই চ্যাপ্টারের শুরুতেই চৌম্বক বল, কোনো চার্জের উপর চৌম্বক বল আমরা পড়ে এসেছি। এফ ইকুয়াল টু কিউ ভি বি সাইন থিটা। আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব যে তড়িৎ আধান বাহকের উপর ক্রিয়াশীল চৌম্বক বল। এফ ইকুয়াল টু কিউ ভিবি সাইন থিটা। আমাদের আধান বাহক হচ্ছে কিউ, স্মল কিউ, বেগ হচ্ছে ভি, চৌম্বক ক্ষেত্র বি, সাইন। খেয়াল করে দেখো আমাদের চার্জের বেগের অভিমুখ এবং চৌম্বক ক্ষেত্রের অভিমুখ পরস্পর লম্ব, তাই না? যেহেতু প্রস্থের লম্ব বরাবর চৌম্বক ক্ষেত্র আর দৈর্ঘ্য বরাবর তড়িৎ প্রবাহ বা চার্জের প্রবাহ, তো সেই জন্য আমাদের ভি এবং বি এর অন্তর্ভুক্ত কোণ 90 ডিগ্রি, সাইন 90 এর মান হচ্ছে 1। তাহলে আমাদের এফ ইকুয়াল টু আসবে কিউ ভি বি। আমরা এটাকে 1 নম্বর সমীকরণে রাখি। তো এখন পরিবাহীর দুই প্রান্তে একটা বিভব পার্থক্য সৃষ্টি হচ্ছে। তো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য তথা তড়িৎ ক্ষেত্রের দরুন আধান বাহকের উপর তড়িৎ বল। দেখো এখানে যেহেতু চার্জ আছে, তড়িৎ ক্ষেত্র আছে, তাহলে সেই চার্জের উপর কিন্তু তড়িৎ ক্ষেত্র একটা বল প্রয়োগ করবে এবং সেই বলটা হবে এফ ই ধরি আমরা, ইকুয়াল টু কিউ ই। আমরা জানি ই ইকুয়াল টু এফ বাই কিউ, তাই না? তাহলে এফ ইকুয়াল টু ই কিউ। তো
এটাকে আমরা তাহলে চুম্বক বল এফ এম ধরে নিই, আর এটাকে আমরা ধরি এফ ই। 2 নম্বর সমীকরণ দিই। এখন দেখো সাম্যাবস্থায় চুম্বক বল আর তড়িৎ বল সমান, তাহলে সাম্যাবস্থায় এফ এম সমান এফ ই, বা এফ এম হচ্ছে কিউ ভি বি সমান এফ ই হচ্ছে কিউ ই। তাহলে আমরা লিখতে পারি, ইটাকে একটু আমরা চেঞ্জ করি। আমরা জানি স্থির তড়িৎ অধ্যায়ে আমরা এটা পড়ে আসছি যে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য এবং বিভব পার্থক্যের মধ্যে একটা সম্পর্ক ছিল যে ই ইকুয়াল টু ভি বাই ডি। ডিটা হচ্ছে দূরত্ব, এক্ষেত্রে আমাদের প্রস্থ, আর ভিটা হচ্ছে হল ভোল্টেজ, এই ক্ষেত্রে আমাদের হল ভোল্টেজ ভিএইচ। তাহলে ই এর পরিবর্তে আমরা ভিএইচ বাই ডি লিখব। তাহলে কিউ ভি বি সমান কিউ ইন্টু ভিএইচ বাই ডি। তাহলে আমরা দুই পাশ থেকে স্মল কিউটা চলে যাচ্ছে, আর আরেকগুণ করে দিই, ভিএইচ ইকুয়াল টু বি ভি ডি। এই আমাদের একটা সূত্র। আমাদের একটা গুরুত্বপূর্ণ সূত্র, এই সূত্রটি আমরা অঙ্ক করব। আর খেয়াল করে দেখো যে এই সূত্র থেকে হল ভোল্টেজ পরিমাপ করা খুব সহজ। একটা ভোল্টমিটার দিয়ে হল ভোল্টেজটা পরিমাপ করা যাবে। চুম্বক ক্ষেত্রের মান যদি আমরা জানি, দূরত্বটা প্রস্থ বেশ সহজ পরিমাপ করা, পরিবাহীর প্রস্থ। এই যে ভিটা অর্থাৎ চার্জের বেগ, কোনো পরিবাহীর মধ্য দিয়ে চার্জ যখন চলে তখন এটা কত বেগে চলে, যেহেতু ইলেকট্রন দেখা যায় না কাজে বেগটা বের করা কিন্তু টাফ। এই হল ভোল্টেজ পরিমাপ করে এই কঠিন কাজটা আমরা করতে পারি। কোনো পরিবাহীর মধ্যে দিয়ে চার্জ কত বেগে চলবে এই চার্জের বেগটা বের করা যায়। তাহলে আমরা বলি হল ভোল্টেজ পরিমাপ করে এই সমীকরণের সাহায্যে চার্জের বেগ নির্ণয় করা যায়। নেক্সট আরেকটা সূত্র আমরা যাব এখন। তো আমরা দ্বিতীয় অধ্যায়ে পড়ে এসেছিলাম এটা, আবার তড়িৎ প্রবাহ মাত্রা I ইকুয়াল টু এন এ ভি, আমরা ই পড়েছিলাম, এই ক্ষেত্রে যেহেতু আমরা আধান বাহকের চার্জ কিউ ধরে নিচ্ছি এই জন্য আমরা কিউ দিব, এন এ ভি কিউ। আর আমরা চলতড়িৎ অধ্যায়ে পড়েছিলাম এটা এন এ ভি ই, একই কথা, আধান বাহকের চার্জ ওইখানে ই ছিল, এখানে আমরা কিউ দিয়ে প্রকাশ করছি। তাহলে ইলেকট্রনের তাড়ন বেগ না ভি, যে বেগে ইলেকট্রন চলে, ভি ইকুয়াল টু আই বাই এন এ কিউ। আমরা এই মানটা ভি এর মানটা নিয়ে 3 নং সমীকরণে বসাবো। তাহলে 3 নং হতে পাই ভিএইচ ইকুয়াল টু বিভিডি। বি ভি এর পরিবর্তে আমরা বসাবো আই বাই এন এ কিউ, আর ডি থাকবে বি ভি ডি। এখন বা ভিএইচ সমান, আমরা একটা কাজ করি, উপরে বি আই থাকলো, নিচে এন, এ হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, তার মানে পরিবাহীর প্রস্থ ইন্টু পুরুত্ব। তাহলে এর পরিবর্তে আমরা প্রস্থ হচ্ছে ডি ইন্টু পুরুত্ব হচ্ছে টি,
আমরা মাঝখানে ইন্টু চিহ্ন ইউজ করলাম, না করলেও চলে, ইন্টু কিউ ইন্টু ডি। এবার দেখো উপর নিচে ডি কাটা যাচ্ছে, VH সমান BI বাই NTQ। এটা আরেকটা সমীকরণ। দেখো এই সমীকরণ থেকে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ রাশির মান বের করতে পারি, সেটা হচ্ছে n এর মানটা। তার মানে পরিবাহীর প্রতি একক আয়তনে চার্জের সংখ্যা, কতগুলো চার্জ আছে। তো হল ভোল্টেজ তো পরিমাপ করা যাবেই ভোল্টমিটার দিয়ে, বাকি রাশিগুলোর মান যদি আমরা পরিমাপ করতে পারি বা জানা থাকে, তাহলে আমরা কোনো পরিবাহীর প্রতি একক আয়তনে কতগুলো চার্জ আছে এই মানটা বের করতে পারি এই সমীকরণ দিয়ে। তাহলে এই সমীকরণের সাহায্যে হল ভোল্টেজ পরিমাপ করে আর কি, এই সমীকরণের সাহায্যে পরিবাহীর একক আয়তনে চার্জের সংখ্যা নির্ণয় করা যায়। ঠিক আছে, আমরা দুটো গুরুত্বপূর্ণ রাশি পেলাম, একটা হচ্ছে VH ইকুয়াল টু BBD, আর এটা হচ্ছে VH ইকুয়াল টু BI বাই NTQ। তো কোনো ফলক বা পাত আকৃতির পরিবাহী দিয়ে যদি কোনো উদ্দীপক তৈরি হয়, তাহলে আমরা হল ক্রিয়া কথা চিন্তা করব এবং এই সূত্র দুইটা মাথায় নিয়ে আমরা উদ্দীপকটা সমাধান করার চেষ্টা করব। তো আজকে আমরা যা শিখলাম সেটা হচ্ছে অ্যাম্পিয়ারের সূত্র, হল ক্রিয়া, হল বিভব পার্থক্য বা হল ভোল্টেজ, এবং হল ভোল্টেজের দুটো রাশিমালা, যার একটা দিয়ে নির্ণয় করা যাবে চার্জের তাড়ন বেগ বা চার্জের বেগ, কোনো পরিবাহীর মধ্যে দিয়ে চার্জ কত বেগে চলে সেটা বের করা যাবে, অথবা হল ভোল্টেজ বের করা যাবে। আরেকটা হচ্ছে প্রতি একক আয়তনে চার্জের সংখ্যা, কোনো পরিবাহীর মধ্যে প্রতি একক আয়তনে চার্জের সংখ্যা নির্ণয় করা যাবে। ঠিক আছে, তো আজকে আমাদের দ্বিতীয় ক্লাস তাহলে এই পর্যন্তই থাকলো। থ্যাংক ইউ, তোমাদের সাথে পরে আবার কথা হবে।